এসো গল্প করি চ্যানেল থেকে নতুন একটি গল্প শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের গল্প স্যার হুমায়ুন আহমেদের সায়েন্স ফিকশন ইরিনা। লোকটির মুখ লম্বাটে, চোখ দুটি তক্ষকের চোখের মতো, কোটর থেকে অনেকখানি বেরিয়ে আছে। অত্যন্ত রোগা শরীর, সরু সরু হাত, হাতের আঙ্গুলগুলো অস্বাভাবিক লম্বা, কাঁধে ঝুলছে নীল রঙা চকচকে ব্যাগ। তার দাঁড়িয়ে থাকার মধ্যে একটি বিনীত ভঙ্গি আছে, নিশ্চয়ই কিছু একটা গচাতে এসেছে। দুপুরের দিকে এরকম উটকো লোকজন আসে। এরা কলিং বেল টিপে বিনীত ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে হাত কচলায়, লাজুক গলায় বলে, আমি নিতান্তই একজন দরিদ্র ব্যক্তি, কাটা কাপড়ের টুকরো বিক্রি করি। আপনি কি অনুগ্রহ করে কিছু কিনবেন? কিনলে আমার খুব উপকার হয়। এই লোক নিশ্চয়ই সেই রকম কিছু বলবে। ইরিনা তাকে সে সুযোগ দিল না। লোকটি মুখ খুলবার আগেই সে বলল, আমাদের কিছু লাগবে না, আপনি যান। লোকটি কিছু বলল না, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে খোলা দরজা দিয়ে বাড়ির ভেতরটা দেখার চেষ্টা করতে লাগলো। ইরিনা কড়া গলায় বলল, বলেছি তো আমাদের কিছু লাগবে না। আমি কিছু বিক্রি করতে আসিনি। আপনি কে? কাকে চান আপনি? আমি কে তা কি তুমি বুঝতে পারছো না? ইরিনা তীক্ষ্ণ চোখে তাকালো লোকটির দিকে। লোকটির দাঁড়িয়ে থাকার যে ভঙ্গিটিকে একটু আগেই বিনীত ভঙ্গি মনে হচ্ছিল, এখন সেরকম মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে লোকটি ভয়ঙ্কর উদ্ধত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। আপনার কি দরকার বলুন? বাইরে দাঁড়িয়ে কি আর সবকিছু বলা যায়? বাবা মা কেউ ঘরে নেই, আপনাকে আমি ভিতরে আসতে বলবো না। লোকটি মেয়েদের রুমালের মতো ছোট্ট ফুল আঁকা একটি রুমাল বের করে কপাল মুছল। ইরিনা কাপা কাপা গলায় বলল, আপনি কোনো খবর না দিয়ে এসেছেন? লোকটি বলল, খবর না দিয়ে অনেকেই আসে। জরা আসে, মৃত্যু আসে, এবং মাঝে মাঝে গ্যালাকটিক ইন্টেলিজেন্সের লোকজন। তাহলে আপনি কি? লোকটি হাসল। নিঃশব্দ হাসি নয়, বেশ শব্দ করে হাসি, এবং আশ্চর্যের ব্যাপার, হাসির শব্দ অত্যন্ত সুরেলা, শুনতে ভালো লাগে। ইরিনা বলল, আসুন, ভেতরে আসুন। শুভ দুপুর ইরিনা। আপনি আমার নাম জানেন? গ্যালাকটিক ইন্টেলিজেন্সের লোকজন যখন কারোর বাড়ি যায় তখন বাড়ির লোকজনের নাম জেনেই যায়। সেটাই স্বাভাবিক, তাই না? ইরিনা কথা বলল না। সে এক দৃষ্টিতে লোকটির দিকে তাকিয়ে আছে। লোকটি বলল, তুমি কি আমার কার্ড দেখতে চাও? স্বাধীন নাগরিক হিসেবে আমার পরিচয়পত্র দেখতে চাওয়ার অধিকার তোমার আছে। আমি কিছুই দেখতে চাই না। আপনি কেন এসেছেন? আমার কাছ থেকে কি জানতে চান? লোকটি কাঁধের ব্যাগ নামিয়ে রাখতে রাখতে বলল, আমি কিছুই জানতে চাই না। তাহলে এসেছেন কি জন্যে? তোমাকে নিয়ে যাবার জন্যে। তার মানে? আমাকে কোথায় নিয়ে যাবেন? ইরিনা, তুমি কি জানো না ইন্টেলিজেন্সের লোকজনদের কোনো প্রশ্ন করা যায় না? বিধি নং চ 211/2। তুমি কি এই বিধি জানো না? তোমাকে স্কুলে শেখানো হয়নি? হয়েছে। তাহলে তুমি হয়তো চ 211/3 বিধিটিও জানো। হ্যাঁ, জানি। বলো তো বিধিটি কি? ইরিনা যন্ত্রের মতো বলল, আপনি যদি আমাকে কোথাও যেতে বলেন তাহলে যেতে হবে। যদি যেতে অস্বীকার করো তাহলে কি হবে বলো তো? প্রথম শ্রেণীর অপরাধ করা হবে। এই অপরাধের শাস্তি কি জানো? জানি, কিন্তু আমি যাব না। আমার বাবা মা না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। লোকটি ছোট ছোট পা ফেলে ঘরের মধ্যেই হাঁটছিল। হাঁটা বন্ধ করে চেয়ারে বসল। খুব আরামের একটা নিঃশ্বাস ফেলল, যেন এই বাড়ি ঘর তার দীর্ঘদিনের চেনা। সে যেন নিতান্ত পরিচিত কেউ, অনেকদিন পর বেড়াতে এসেছে। ইরিনা আবার বলল, বাবা মা বাড়িতে না ফেরা পর্যন্ত আমি কোথাও যাব না। তাই নাকি? হ্যাঁ, তাই।
বাবা মা না ফেরা পর্যন্ত আমি এখানেই থাকব। এই কথাগুলি তুমি পরপর 3বার বললে। একই কথা বারবার বললে কথা জোরালো হয় না। লোকটি সিগারেট ধরালো, ছাই ফেলবার জন্যে নিজেই উঠে গিয়ে একটা এস্ট্রে আনলো। ইরিনার দিকে তাকিয়ে খানিকক্ষণ কি যেন দেখল, তারপর দৃষ্টি ফিরিয়ে নিল। সিগারেটে ছাই ফেলতে ফেলতে খুব সহজ গলায় বলল, তোমার বাবা মা আর এ বাড়িতে ফিরে আসবেন না। ইরিনা স্তম্ভিত হয়ে গেল। কি বলছে এই লোকটি? সে প্রায় অস্পষ্ট স্বরে বলল, আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চান। ঠিক এই মুহূর্তে তোমার বাবা মা দুজনেই আছেন খাদ্য দপ্তরে। বেলা 3টে পর্যন্ত তারা সেখানে থাকবেন। তারপর তাদের পাঠানো হবে প্রথম নিয়ন্ত্রণ কক্ষে। সেখান থেকে তাদের ঠিক 5টায় নেওয়া হবে সেন্ট্রাল কমিউনে। আরও শুনতে চাও? না, তুমি বোধহয় আমার কথা বিশ্বাস করছো না। না, ইন্টেলিজেন্সের লোকজন কখনো সত্যি কথা বলে না। এটা তুমি ভুল বললে এরিনা। শুধু মিথ্যা বললে মিথ্যা ধরা পড়ে যায়। মিথ্যা বলতে হয় সত্যের সঙ্গে মিশিয়ে। আমরা 1000 সত্যি কথার সঙ্গে একটা মিথ্যা কথা ঢুকিয়ে দিই। কারো সাধ্য নেই সে মিথ্যা ধরে। লোকটি সুরেলা গলায় হেসে উঠল। এমন একজন কুদর্শন লোক এত চমৎকার করে হাসে কি করে? ইরিনা, তুমি কি আমাকে 1 কাপ কফি খাওয়াবে, সেই সঙ্গে কিছু খাবার? আশা করি ঘরে কিছু খাবার আছে। খাবার নেই, কফি খাওয়াতে পারি। ইরিনা হিটারে পানি গরম করতে লাগলো। তার একবার ইচ্ছা হলো রান্নাঘরের দরজা দিয়ে চুপিসারে চলে যায় কোথাও, কিন্তু তা সম্ভব নয়। এরকম কিছু চিন্তা করাও বোকামি। টেলিফোন বাজছে। ইরিনা তাকালো লোকটির দিকে, ঠান্ডা গলায় বলল, আমি কি টেলিফোন ধরতে পারি? হ্যাঁ, পারো। টেলিফোন করেছেন ইরিনার বাবা। তার গলায় বারবার কথা আটকে যাচ্ছে, যেন কোনো কারণে তিনি অসম্ভব ভয় পেয়েছেন। কথার ফাঁকে ফাঁকে বড় বড় করে শ্বাস ফেলছেন। তুমি কোত্থেকে কথা বলছো বাবা? খাদ্য দপ্তর থেকে। তুমি কিছু বলবে? না। শুধু শুধু টেলিফোন করেছ? মা শুনো, আমাকে কোথায় যেন পাঠাচ্ছে। কোথায় পাঠাচ্ছে? তা তো জানি না। অনেকক্ষণ শুধু শুধু বসিয়ে রাখলো, এখন বলছে। কি বলছে? ইরিনার বাবা খট করে টেলিফোন নামিয়ে রাখলেন, যেন কাউকে দেখে ভয় পেয়েছেন। অনেক কিছু বলার ছিল, বলা হলো না। ইরিনা টেলিফোনের ডায়াল ঘোরাচ্ছে। লোকটি তার দিকে তাকিয়ে হালকা স্বরে বলল, কোনো লাভ নেই, কেউ টেলিফোন ধরবে না। সত্যি কেউ ধরল না। ইরিনার কাঁদতে ইচ্ছা হচ্ছে, কিন্তু এই কুৎসিত লোকটিকে চোখের জল দেখাতে ইচ্ছা করছে না। কান্না চেপে রাখা খুব কঠিন ব্যাপার। এই কঠিন ব্যাপারটি সে কি করে পারছে কে জানে। কতক্ষণ পারবে তাও জানা নেই। পানি ফুটছে, কফি বানিয়ে ফেলো। চিনি বেশি করে দেবে। আমি প্রচুর চিনি খাই। বুদ্ধিমান লোকেরা চিনি বেশি খায়। এই তথ্য কি তুমি জানো? ইরিনা জবাব দিল না। লোকটি কফি খেল নিঃশব্দে। তার ধরন ধারণ দেখে মনে হয় কোনো তাড়া নেই, দীর্ঘ সময় চুপচাপ বসে থাকতে পারবে। কফি শেষ করেই সে তার নীল ব্যাগ থেকে কি একটা বই বের করে পড়তে শুরু করল। বইয়ের লেখাগুলো অদ্ভুত, নিশ্চয়ই কোনো অপরিচিত ভাষা। লোকটি পড়তে পড়তে মুচকে মুচকে হাসছে। নিশ্চয়ই মজার কোনো ব্যাপার। একটা লোহার রড হাতে নিয়ে চুপি চুপি লোকটির পিছনে চলে গেলে কেমন হয়? আচমকা প্রচণ্ড বেগে লোহার রডটি তার মাথায় বসিয়ে দেবে। ইরিনা মনে মনে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এই রকম কল্পনার কোনো মানে হয় না। লোকটি হাতের ঘড়িতে সময় দেখল, বইটি বন্ধ করে নীল ব্যাগে রেখে বলল, সন্ধ্যা 6:30টায় আমাদের ট্রেন। কাজেই অনেকখানি সময় আছে। রাতের খাওয়া দাওয়া আমরা ট্রেনেই সারব। কাজেই রান্নাবান্নার জন্যে তোমাকে ব্যস্ত হতে হবে না। তুমি যদি সঙ্গে কিছু নিতে চাও নিতে পারো। একটা মাঝারি ধরনের সুটকেস গুছিয়ে নাও।
আমরা কোথায় যাচ্ছি? বিধি চ 211/3। আমাকে কোনো প্রশ্ন করা যাবে না। ইরিনা চুপ করে গেল। একবার ইচ্ছা হলো গলা ফাটিয়ে কাঁদে, কিন্তু কি হবে কেঁদে? কে শুনবে? তুমি কি সঙ্গে কিছুই নেবে না? না। খুব ভালো কথা। ভ্রমণের সময় মালপত্র যত কম থাকে ততই ভালো। সবচেয়ে ভালো যদি কিছুই না থাকে। ইরিনা বলল, আমি কোনো অন্যায় করিনি। 250টি বিধির প্রতিটি মেনে চলি। শৃঙ্খলা বোর্ড একবারও আমাকে সাবধান কার্ড পাঠায়নি। আপনি কেন শুধু শুধু আমাকে নিয়ে যাচ্ছেন? তুমি প্রতিটি বিধি মেনে চলো? এটা ঠিক বললে না। এই মুহূর্তে তুমি বিধি ভঙ্গ করেছ, আমাকে প্রশ্ন করেছ। আর করব না। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। কাঁদছ কেন তুমি? আমি কাঁদতেও পারবো না। বিধিতে কিন্তু কাঁদতে পারবো না এমন কথা নেই। তা নেই, তবে কাঁদলেই লোকজনের দৃষ্টি আকর্ষণ করা হবে। আমি তা চাই না। আমি চাই খুব সহজ এবং স্বাভাবিক ভঙ্গিতে তুমি আমার সঙ্গে হাঁটবে। আমি চমৎকার সব হাসির গল্প জানি। সেই গল্প তোমাকে পথে যেতে যেতে বলবো। শুনে হাসতে হাসতে তুমি আমার হাত ধরে হাঁটবে। ইরিনা ফোফাতে ফোফাতে বলল, দয়া করে বলুন আমি কি করেছি? লোকটি শান্ত গলায় বলল, আমি জানি না তুমি কি করেছ। সত্যি আমি জানি না। আমাকে শুধু বলা হয়েছে তোমাকে নিয়ে যেতে। কোথায়? সেটা তোমাকে বলতে পারবো না। তবে এইটুকু বলতে পারি যে তুমি খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ। আমি ঠিক গুছিয়ে বলতে পারছি না। সহজ কথায় তুমি অত্যন্ত মূল্যবান। কি করে বুঝলেন? তোমাকে নেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে, সেই কারণেই অনুমান করছি। আমি কোনো হেজিপেজি ব্যক্তি নই। আমি একজন বিখ্যাত ব্যক্তি। আমাকে এইসব কেন বলছেন? যাতে অকারণে তুমি ভয় না পাও সেজন্য বলছি। তোমাকে আমার পছন্দ হয়েছে। ঠিক তোমার মতো আমার একটি মেয়ে আছে, তার চোখও নীল। সেও তোমার মতো সুন্দর। আপনি মিথ্যা কথা বলছেন। আপনার কোনো মেয়ে নেই। কেউ মিথ্যা বললে আমি বুঝতে পারি। মিথ্যা বলার সময় মানুষের চোখের দৃষ্টি বদলে যায়। তুমি ঠিকই বলেছ, আমার কোনো ছেলে মেয়ে নেই। আমি অবিবাহিত। ইরিনা শান্ত স্বরে বলল, আপনি কি দয়া করে বলবেন আমার বাবা মা এই বাড়িতে ফিরে আসবেন কি না? আমার মনে হয় তারা আর ফিরে আসবে না। ঘরে তালা লাগানোর তাহলে আর কোনো প্রয়োজন নেই, তাই না? আমার মনে হয় নেই। আমি নিজেও বোধহয় আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসব না। সেই সম্ভাবনাই বেশি। চলুন আমরা রওনা হই। আমার হাত ধরো। ইরিনা তার হাত ধরল। লোকটি বিনা ভূমিকায় একটি হাসির গল্প শুরু করল। লোকটির গল্প বলার ঢং অত্যন্ত চমৎকার। ইচ্ছা না করলেও শুনতে হয়। একজন মানুষ কি করে হঠাৎ একদিন ছোট হতে শুরু করলো সেই গল্প। ছোট হতে হতে মানুষটা একটা পিঁপড়ের মতো হয়ে গেল। তার চিন্তা ভাবনাও হয়ে গেল পিঁপড়ের মতো। বড় কিছু এখন সে আর ভাবতে পারে না। বাইরে বেশ ঠান্ডা। কনকনে বাতাস বইছে। একটা ভারী জ্যাকেট ইরিনার গায়ে। লাল রঙের মাফলারে কান ঢাকা, তবু তার শীত করছে। রাস্তাঘাটে লোকজন দ্রুত কমছে। রাত 8টার ভেতর একটি লোকও থাকবে না। থাকার নিয়ম নেই। ফেডারেল আইন। বেরুতে হলে কমিউন থেকে পাস নিতে হয়। সেই পাস কখনো পাওয়া যায় না। রাতে কেউ গুরুতর অসুস্থ হলে ডাক্তার এসে চিকিৎসা করেন। তাকে হাসপাতালে যেতে হয় না। তবু মাঝে মধ্যে কেউ কেউ বের হয়, তারা আর ফিরে আসে না। কোথায় হারিয়ে যায় কে জানে। তোমার শীত লাগছে ইরিনা? না। তুমি কিন্তু কাঁপছ। আমার শীত লাগছে না। তুমি কিন্তু এখনো আমার নাম জানতে চাওনি। আপনার নাম দিয়ে আমার কোনো প্রয়োজন নেই। তা খুবই ঠিক। তোমার বয়স কত ইরিনা? ইন্টেলিজেন্সের লোক যখন কারো কাছে আসে তখন তার নাম এবং বয়স জেনেই আসে। ঠিক, খুবই সত্যি কথা। তোমার বয়স এপ্রিলের 3 তারিখে 18 হবে।
ইরিনা হঠাৎ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কঠিন গলায় বলল, আপনি আর কি জানেন আমার সম্বন্ধে? তুমি লাল ও বেগুনি এই দুটি রং খুব পছন্দ করো। তোমার কোনো বন্ধুবান্ধব নেই। তোমার পছন্দের বিষয় হচ্ছে প্রাচীন ইতিহাস। তুমি এই বিষয়ে প্রচুর পড়াশোনা করেছ। তুমি খুব শান্ত স্বভাবের মেয়ে এবং তুমি... থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। লোকটি হাসতে লাগলো, যেন বেশ মজা পেয়েছে। সিকিউরিটির একটি গাড়ি তাদের সামনে এসে থামল, কিন্তু লোকটির হাসি বন্ধ হলো না। গাড়ি থেকে দুজন অফিসার লাফিয়ে নামল। দুজনের চেহারাই সুন্দর। চকলেট রঙের ইউনিফর্মেও তাদের ভালো লাগছে। আপনাদের সান্ধ্য পাস দেখতে চাই। এখনই সান্ধ্য পাস দেখতে চান? 8টা এখনো বাজেনি। 8টা বাজতে দিন। অফিসার দুজনের মুখ কঠোর হয়ে গেল। সে তাকালো তার সঙ্গীর দিকে। সঙ্গী তীক্ষ্ণ গলায় বলল, যা করতে বলা হয়েছে করুন। ইরিনা দেখল ইন্টেলিজেন্সের লোকটি ওদের দুজনকে কি যেন দেখালো। সঙ্গে সঙ্গে অফিসার দুজনেই হকচকিয়ে গেল। একজনের মুখ অনেকখানি লম্বা হয়ে পড়ল। সে টেনে টেনে বলল, স্যার, আপনারা কোথায় যাবেন বলুন, আমরা পৌঁছে দেব। আমার হাঁটতে ভালো লাগছে। তাহলে আমরা কি আপনার পেছনে পেছনে আসব? তারও কোনো প্রয়োজন দেখছি না। ইরিনা লক্ষ্য করল লোক দুটির মুখ ফ্যাকাশে হয়ে গেছে, যেন তারা চোখের সামনে ভূত দেখছে। একজন পকেট থেকে রুমাল বের করে এই শীতেও কপালের ঘাম মুছল। ইরিনা অনেক দূর এগিয়ে যাবার পর পিছনে ফিরে দেখল অফিসার দুজন তখনও দাঁড়িয়ে একদৃষ্টিতে তাদের দেখছে। একজন ওয়াকিটকি বের করে কি যেন বলছে। সম্ভবত তাদের কথাই বলছে, কারণ এরপর বেশ কিছু সিকিউরিটির লোকজনের সঙ্গে দেখা হলো। তারা কেউ কোনো প্রশ্ন করল না। স্যালিউট দিয়ে মূর্তির মতো হয়ে গেল। ইরিনার সঙ্গের লোকটি প্রত্যেকের সঙ্গে হাসি মুখে কথা বলল, যেমন, কি তোমরা ভালো? আজ বেশ শীত পড়েছে মনে হয়। আবহাওয়ার প্যাটার্ন বদলে যাচ্ছে, তাই না? এরা এইসব কথাবার্তার উত্তরে কিছু বলছে না, শুধু মাথা নাড়ছে, যেন কথা বলাই একটা ধৃষ্টতা। ইরিনা একসময় বলল, ওরা আপনাকে দেখে এরকম করছে কেন? তোমাকে তো বলেছি আমি একজন বিখ্যাত ব্যক্তি। আপনার কি নাম? তুমি একটু আগেই বলেছ আমার নাম জানতে তুমি আগ্রহী নও। কি বলনি এমন কথা? বলেছি। এখন নাম জানতে চাও? আপনার যদি ইচ্ছা হয় বলতে পারেন। ইচ্ছা অনিচ্ছা নয়, তুমি জানতে চাও কিনা সেটা বলো। না থাক, আমি জানতে চাই না। আমার নাম অরচ লিওন। ইরিনা সঙ্গে সঙ্গে চিনতে পারল অরচ লিওন হচ্ছেন গ্যালাকটিক ইন্টেলিজেন্সের প্রধান। তার নাম না জানার কোনো কারণ নেই। এরকম একজন মানুষ তার মতো সাধারণ একটি মেয়েকে নিতে এসেছেন কেন? ইরিনা, তোমার কি হাঁটতে কষ্ট হচ্ছে? না, কষ্ট হচ্ছে না। শীত লাগছে তাই না? জি লাগছে। এই তো এসে পড়েছি। ট্রেনে উঠলেই দেখবে ভালো লাগছে। ভালো লাগলেই ভালো। আরেকটা গল্প বলবো, শুনবে? বলুন। তারা শহরের শেষ প্রান্তে এসে পড়েছে। স্টেশনে লাল বাতি দেখা যাচ্ছে। বাতি জ্বলছে ও নিভছে। চারদিক নীরব নিস্তব্ধ। কুয়াশা ঘন হয়ে পড়ছে। ইরিনা ফিসফিস করে বলল, আমি চলে যাচ্ছি, আর কোনোদিন ফিরে আসব না। ট্রেন ছুটে চলেছে। আল্ট্রাভায়োলেট প্রতিরোধী স্বচ্ছ কাচের জানালার পাশে ইরিনা বসে আছে। বাইরের পৃথিবীর কিছুই দেখা যাচ্ছে না। অরচ লিওন বললেন, তুমি বোধহয় এই জীবনের প্রথম ট্রেনে চড়লে। হ্যাঁ, আমি প্রথম শহরের মানুষ। ট্রেনে চড়ার সৌভাগ্য আমার হবে কেন? তা ঠিক। কেমন লাগছে তোমার? কোনো রকম লাগছে না। জানালার পাশে বসে কিছুই দেখতে পাবে না।
বাইরে আলো নেই, এখন কৃষ্ণপক্ষ। অবশ্যই চাঁদ থাকলেও কিছু দেখতে পেতে না। আমরা যাচ্ছি ধ্বংসস্তূপের মধ্য দিয়ে। আমাদের প্রায় 1000 কিলোমিটার ধ্বংসস্তূপের ভেতর দিয়ে যেতে হবে। সেটা খুব সুখকর দৃশ্য নয়। এই জন্যই ধ্বংসস্তূপের ভেতর দিয়ে যেসব ট্রেন চলাচল করে তা করে রাতে, যাতে আমাদের কিছু দেখতে না হয়। আপনি শুধু শুধু কথা বলবেন না, আমার কথা শুনতে ভালো লাগছে না। খাবার দিতে বলি? না। কিছু খাবে না? না, আমার খিদে নেই। আমার খিদে পেয়েছে, আমি খাবার গাড়িতে যাচ্ছি। তুমি যদি মত বদলাও তাহলে চলে এসো। করিডোর ধরে আসবে, সবচেয়ে শেষের কামরাটি খাবার ঘর। রোবট অ্যাটেন্ডেন্ট আছে, ওদের বললে ওরা তোমাকে সাহায্য করবে। ইরিনা যেভাবে বসেছিল সেভাবেই বসে রইল। তাদের কামরা টিভি স্ক্রিনে ধ্বংসস্তূপের বর্ণনা দিয়ে একটি অনুষ্ঠান প্রচার করছে। অন্য সময় হলে খুব আগ্রহ নিয়ে সে শুনত, আজ শুনতে ইচ্ছে করছে না। কিভাবে টিভি সেটটি বন্ধ করা যায় তাও তার জানা নেই। বাধ্য হয়ে শুনতে হচ্ছে। কি হবে শুনে? এর সবই তার জানা। ইতিহাসে ক্লাসে সে পড়েছে, খুব আগ্রহ নিয়েই পড়েছে। টিভির এই লোকটি বলছে খুব সুন্দর করে, আবেগ আপ্লুত কণ্ঠ, যেন ধ্বংস হবার ঘটনাটি সে প্রত্যক্ষ করছে। বন্ধুগণ, ধ্বংসস্তূপের উপর দিয়ে আজ আপনারা যারা ঝড়ের গতিতে যাচ্ছেন তাদের মনে করিয়ে দিচ্ছি, আজ থেকে 400 বছর আগে এখানে কোলাহল মুখর জনপদ ছিল। অঞ্চলটিকে বলা হতো এশিয়া মাইনর। আজ থেকে 400 বছর আগে 2005 সালে পৃথিবী নামের এই সুন্দর গ্রহটিতে নেমে এলো ভয়াবহ দুর্যোগ। আণবিক যুগের শুরুতেই যে দুর্যোগের আশঙ্কা সবাই করছিল। শান্তিকামী মানুষ ভাবত এক সময় না এক সময় আণবিক যুদ্ধ শুরু হবে, সেটিই হবে মানবজাতির শেষ দিন। 2005 সালে তাদের আশঙ্কাই সত্যি হলো। তবে তারা যেভাবে ভেবেছিলেন সেভাবে নয়। মানুষে মানুষে, জাতিতে জাতিতে যুদ্ধ হলো না। কোনো এক অজানা কারণে জমা করে রাখা আণবিক অস্ত্রের বিস্ফোরণ শুরু হলো। হাজার হাজার বছরের সভ্যতা ধ্বংস হতে সময় লাগলো মাত্র 11 মিনিট। ধ্বংসযজ্ঞের পরবর্তী বছরকে বলা হয় অন্ধকার বছর, কারণ সে বছর সূর্যের কোনো আলো পৃথিবীতে এসে পৌঁছালো না। ধুলাবালি, আণবিক ভস্ম সূর্যকে আড়াল করে রাখল। কাজেই ধ্বংস হলো সবুজ গাছপালা, সবুজ গাছপালার উপর নির্ভরশীল জীবজন্তু। পরবর্তী 100 বছরের তেমন কোনো ইতিহাস আমাদের জানা নেই। আমরা শুধু জানি অসম্ভব জীবনের শক্তি নিয়ে কিছু কিছু মানুষ বেঁচে রইল। তারা শুরু করলো নতুন ধরনের জীবন ব্যবস্থা। প্রথম শহর, দ্বিতীয় শহর ও তৃতীয় শহরভিত্তিক সমাজ ব্যবস্থা। মানুষের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে সীমিত সম্পদের মধ্যেও তাদের সব রকম সুযোগ সুবিধা দেবার জন্যে এই ব্যবস্থা ছাড়া অন্য কোনো ব্যবস্থার কোনো উপায় ছিল না। প্রিয় বন্ধুগণ, এখন আপনাদের 2005 সালে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনার সম্ভাব্য কারণগুলো সম্পর্কে বলছি। এই কারণগুলোর কোনোটিই প্রমাণিত নয়, সবই অনুমান। প্রথম বলছি মহাজাগতিক রশ্মির প্রভাবে বিস্ফোরণ সংক্রান্ত হাইপোথিসিস। এই পর্যায়ে টিভি পর্দা অন্ধকার হয়ে গেল। পরক্ষণেই সেখানে ভেসে উঠল অরচ লিওনের মুখ। ইরিনা, ইরিনা, বলুন। একা একা খেতে ভালো লাগছে না, তুমি চলে এসো। বললাম তো আমার খিদে নেই। খিদে না লাগলে খাবে না, বসবে আমার সামনে, কিছু জরুরি কথা তোমাকে বলবো। বলুন, আমি শুনছি। সামনাসামনি বসে বলতে চাই। তুমি কোথায় যাচ্ছ এই সম্পর্কে তোমাকে কিছু ধারণা দেব। অনেকবার আপনাকে জিজ্ঞেস করেছি, তখন তো কিছু বলেননি। এখন বলবো, সব সময় সব কথা বলা যায় না। চলে এসো, দেরি করো না। টিভি পর্দায় আবার সেই আগের লোকটির মুখ ভেসে উঠল। সে একটি বোর্ডে
কিসব আঁকছে এবং একঘেয়ে স্বরে বলছে, মহাজাগতিক রশ্মি বা কসমিক রে পৃথিবীতে আসে ওজোন স্তর ভেদ করে। ওজোন স্তর হচ্ছে মূলত অক্সিজেনের একটি রূপান্তরিত অণুর হালকা আস্তর। এই অণুগুলোর প্রতিটিতে আছে 3টি করে অক্সিজেন পরমাণু। লোকটির কথা খুব একঘেয়ে লাগছে। ইরিনা উঠে পড়ল। সে খাবার গাড়িতেই যাবে। করিডোরে অ্যাটেন্ডেন্ট রবট বলল, ইরিনা, তুমি কোথায় যাবে? ইরিনা মোটেই চমকালো না। এই রোবটের কাজই হচ্ছে ট্রেনের সব কজন যাত্রীর খোঁজ খবর রাখা। ইরিনা বলল, খাবার গাড়িতে যাব। আমি কি তোমার সঙ্গে যাব? তুমি মনে হচ্ছে ট্রেন ভ্রমণ ঠিক উপভোগ করছো না। না, করছি না। খুবই দুঃখিত হলাম। ট্রেন ভ্রমণকে আনন্দদায়ক করবার জন্যে আমি কি কিছু করতে পারি? না। রোবটটি সঙ্গে সঙ্গে আসছে। ইরিনার অস্বস্তি লাগছে। একটা যন্ত্র যখন মানুষের মতো কথা বলে, মানুষের মতো ভাবে, তখন অস্বস্তি লাগে। ইরিনা, তুমি কি প্রথম শহরের নাগরিক? হ্যাঁ, আমি প্রথম শহরের। তোমাকে অভিনন্দন। খুব অল্প বয়সেই তুমি দ্বিতীয় শহরে ঢুকবার অনুমতি পেয়েছ। অভিনন্দনের জন্য ধন্যবাদ। তুমি আমার সঙ্গে সঙ্গে আসছো কেন? একটি কথা বলবার জন্য আসছি। আমার মনে হয় কথাটা শুনলে তোমার ভালো লাগবে। বলো, শুনছি। তুমি অত্যন্ত রূপবতী। ইরিনা শান্ত স্বরে বলল, তোমাকে ধন্যবাদ। আমি তোমাকে নিয়ে 4 লাইনের একটা কবিতা লিখেছি। আমি খুব খুশি হব কবিতাটি তুমি যদি গ্রহণ করো। বেশ তো, দাও। রোবটটি একটা কার্ড বাড়িয়ে দিল ইরিনার দিকে। তারপর বেশ লাজুক ভঙ্গিতেই তার জায়গায় ফিরে গেল। ইরিনা কবিতায় চোখ বোলালো। আদৌ প্রেমের প্রয়োজন আছে কিনা নিশ্চিত আজও হয়নি আমার মন। প্রেম থেকে তবু পৃথক করিয়া ঘৃণা, ভালোবাসিতেই চেয়েছি সর্বক্ষণ। ইরিনা লক্ষ্য করল তার মন ভালো হয়ে যাচ্ছে। একটু যেন খিদেও পাচ্ছে। হালকা ধরনের কোনো খাবার খাওয়া যেতে পারে। ইরিনা নিঃশব্দে খাচ্ছে। অরচলিয়ন হাসি মুখে তা লক্ষ্য করছেন। তার হাতে একমগ ঝাঁঝালো ধরনের পানীয়, অবসাদ দূর করতে যার তুলনা নেই। ইরিনা, বলুন, এখানকার খাবারগুলো কেমন? ভালো। তোমাকে এখন খানিকটা প্রফুল্ল লাগছে, তার কারণ জানতে পারি কি? কোনো কারণ নেই। কারণ ছাড়া পৃথিবীতে কিছুই ঘটে না ইরিনা। আমার মনে হয় ওই রোবটটার সঙ্গে তোমার প্রফুল্লতার একটা সম্পর্ক আছে। ওর দায়িত্ব হচ্ছে ট্রেন যাত্রীদের সবাইকে প্রফুল্ল রাখা। ও প্রাণপণে সেই চেষ্টা করে। ওর নানান কায়দা কানুন আছে। তোমার বেলা নিশ্চয়ই সব কায়দা কানুনের কোনো একটা খাটিয়েছে। তোমার বেলা কি করেছে? গান গেয়েছে না কবিতা লিখে দিয়েছে? ইরিনা তার জবাব না দিয়ে বলল, আমি কোথায় যাচ্ছি? খাওয়া শেষ করো, তারপর বলবো। আমি এখনই শুনতে চাই। তুমি যাচ্ছ নিষিদ্ধ নগরীতে। ইরিনার গা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তার মনে হলো সে ভুল শুনছে। সে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। অরচলিয়ন বললেন, তুমি যাচ্ছ নিষিদ্ধ নগরীতে। আমি তোমাকে 3য় নগরী পর্যন্ত নিয়ে যাব। সেখান থেকে রোবটবাহী বিশেষ বিমানে করে তুমি নিষিদ্ধ নগরীতে যাবে। আমি তোমার সঙ্গে যেতে পারবো না, কারণ নিষিদ্ধ নগরীতে যাবার অনুমতি আমার নেই। ইরিনা, তুমি কি বুঝতে পারছো তুমি কত ভাগ্যবতী? না, আমি বুঝতে পারছি না। গত 400 বছরে 10 থেকে 12 জন মানুষের এই সৌভাগ্য হয়েছে। তারা কেউ ফিরে আসেনি। কাজেই আমরা জানি না তার সৌভাগ্য না দুর্ভাগ্য। এই ধ্বংস হয়ে যাওয়া পৃথিবীকে যারা আবার ঠিক করেছে, পৃথিবীর যাবতীয় শাসন ব্যবস্থা যারা নিয়ন্ত্রণ করছে, তাদের চোখের সামনে দেখবে, হয়তো তাদের সঙ্গে কথা বলবে। এটা কি একটা বিরল সৌভাগ্য নয়? এত মানুষ থাকতে আমি কেন? তা তো জানি না। তবে বিশেষ কোনো কারণ নিশ্চয়ই আছে। নিষিদ্ধ নগরীতে যারা আছেন
তারা পৃথিবীর প্রতিটি মানুষ সম্পর্কে জানেন। তারা নিশ্চয়ই তোমার ভিতরে কিছু দেখেছেন। আমার মধ্যে কিছুই নেই। তুমি কি পানীয় কিছু খাবে? না। তোমাকে সাহস দেবার জন্য আরেকটি খবর দিতে পারি। দিতে পারলে দিন। নিষিদ্ধ নগরীতে তুমি একা যাচ্ছ না, তোমার একজন সঙ্গী আছে। এই প্রথম একসঙ্গে তোমরা দুজন যাচ্ছ, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তোমার সেই সঙ্গী এই মুহূর্তে এই ট্রেনেই আছে। তুমি কি তার সঙ্গে আলাপ করতে চাও? চাই। সে আছে 6 নম্বর কামরায়। সে একা একাই আছে। তুমি একাই যাও। আপনি কি আমাদের পরিচয় করিয়ে দেবেন না? না, নিজেই পরিচয় করে নাও। ইরিনা উঠে দাঁড়ালো। অর্চলিয়ন বললেন, আমি কি কোনো ধন্যবাদ পেতে পারি? আপনাকে ধন্যবাদ অর্চলিয়ন। আরেকটি খবর তোমাকে দিতে পারি। এই খবরে তুমি আরো খুশি হবে। ইরিনা উঠে দাঁড়িয়েছিল, এই কথায় আবার বসল। অর্চলিয়ন গ্লাসে চুমুক দিয়ে বললেন, তোমার বাবা মা ভালো আছেন। তাদেরকে দ্বিতীয় শহরের নাগরিক করা হয়েছে। আমার কথা বিশ্বাস না হলে তুমি টেলিফোন করে খোঁজ নিতে পারো। ট্রেন থেকেই তা করা যাবে। ইরিনা তাকিয়ে আছে, কিছু বলছে না। অর্চলিয়ন বলেন, তুমি কি খুশি? হ্যাঁ, আমি খুশি। এই খবরটি আপনি আমাকে শুরুতে বললেন না কেন? শুরুতে তোমাকে আমি ভয় পাইয়ে দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি যাতে ভয়ে, দুঃখে, কষ্টে তুমি অস্থির হয়ে যাও। তাতে আপনার লাভ? লাভ অবশ্যই আছে। বিনা লাভে আমি কিছু করি না। শুরুতে প্রচণ্ড ভয় পেলে শেষের আনন্দের খবরগুলো খুব ভালো লাগে। তোমার এখন তাই লাগছে। তুমি আমার প্রতি কৃতজ্ঞ বোধ করছো। এখন আমি যদি তোমাকে কোনো অনুরোধ করি, তুমি তা রাখবে। কি অনুরোধ করবেন? নিষিদ্ধ নগরীতে তুমি কি দেখলে তা আমি জানতে চাই। কোনো না কোনো ব্যবস্থা করে তুমি আমাকে তা জানাবে। কেন জানতে চান? কৌতূহল, শুধুই কৌতূহল, আর কিছুই না। এসো, তোমার বাবা মার সঙ্গে কথা বলা যাক। টেলিফোনে খুব সহজেই যোগাযোগ করা গেল। ইরিনার বাবা কথা বললেন। তার গলায় বিন্দুমাত্র উদ্বেগ নেই। তিনি আনন্দে ঝলমল করতে করতে বললেন, খুব বড় একটা খবর আছে মা। আমি এবং তোমার মা দুজনই দ্বিতীয় শহরের নাগরিক হয়েছি। কাগজপত্র পেয়ে গেছি। খুবই আনন্দের কথা বাবা। তোর মা তো বিশ্বাসই করতে পারছে না, আনন্দে কাঁদছে। সেটাই তো স্বাভাবিক। আগামীকাল বাসায় একটা উৎসবের মতো হবে। পরিচিতরা সব আসবে। উৎসবের জন্যে 50 মুদ্রা পাওয়া গেছে। তাই নাকি? হ্যাঁ, ঘর সাজাচ্ছি। আজ রাতে আর ঘুমাবো না। ইরিনা ক্ষীণস্বরে বলল, আমার কথা তো কিছু জিজ্ঞেস করলে না। আমি কোথায় আছি, কি করছি? এ তো আমরা জানি, জিজ্ঞেস করব কি? কি জানো? বিশেষ কাজে তোকে নেওয়া হচ্ছে। কাজ শেষ হলে তোকেও আমাদের সঙ্গে থাকতে দেবে। ইরিনা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাবা রেখে দেই। তোর মার সঙ্গে কথা বলবি না? না, বেচারি আনন্দে কাঁদছে, কাঁদুক। ভালো থেকো তোমরা। শুভরাত্রি। ইরিনা টেলিফোন নামিয়ে রাখল। বাবার উপর সে কিছুতেই রাগ করতে পারছে না। প্রথম নাগরিক থেকে দ্বিতীয় নাগরিকের এই সৌভাগ্যে তার বোধহয় মাথাই এলোমেলো হয়ে গেছে। সেটাই স্বাভাবিক। নাগরিকত্বের 3টি পর্যায় আছে। সবাইকেই এই 3টি পর্যায়ের ভিতর দিয়ে যেতে হয়। প্রথম পর্যায়ে প্রথম শহরের নাগরিকত্ব। সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত কাজ। মাঝখানে 40 মিনিটের ছুটি, সীমিত খাবার দাবার। ছুটির দিনে সপ্তাহের রেশন নিয়ে আসতে হয়। 1 সপ্তাহ আর কোনো খাবার নেই। সপ্তাহের রেশন কৃপণের মতো খরচ করতে হয়। খাবারের কষ্টই সবচেয়ে বড় কষ্ট। তারপর আছে নিয়মকানুন মেনে চলার কষ্ট। একটু এদিক ওদিক হবার উপায় নেই। কার্ডে লাল দাগ পড়ে যাবে।
15টি লাল দাগ পড়ে গেলে এই জীবনে আর দ্বিতীয় শহরের নাগরিক হওয়া যাবে না। সবাই প্রাণপণ চেষ্টা করে কার্ডটি পরিষ্কার রাখতে। সম্ভব হয় না। যেসব ভাগ্যবান 30 বছর বয়স পর্যন্ত তা পারেন, তারা দ্বিতীয় শহরের নাগরিক হিসেবে নির্বাচিত হন। দ্বিতীয় শহরে প্রচুর খাবার দাবার, ফেলে ছড়িয়ে খেয়েও শেষ করা যায় না। রেশনের ব্যবস্থা নেই, যার যা প্রয়োজন বাজার থেকে কিনে আনবে। কাজ করতে হবে মাত্র 6 ঘন্টা। নিয়ম কানুনের কড়াকড়ি এখানে নেই। বড় রকমের অপরাধের শাস্তি জরিমানা। বছরে 1 মাস দেওয়া হয় ভ্রমণ পাস। সেই পাস নিয়ে যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়ানো যায়, একটি টাকাও খরচ হয় না। আর উৎসব তো লেগেই আছে। দ্বিতীয় শহরের জীবনে ক্লান্তি বা অবসাদ বলে কিছু নেই। এই শহরের নাগরিকরা দুঃখ ব্যাপারটা কি জানেই না। এরা শুধু স্বপ্ন দেখে তৃতীয় শহরের। 20 বছর দ্বিতীয় শহরে বাস করতে পারলেই তৃতীয় শহরে যাবার যোগ্যতা হয়। কিন্তু সবাই যেতে পারে না। ভাগ্যবানদের ঠিক করা হয় লটারির মাধ্যমে। লটারিটা হয় বছরের শেষ দিনে। প্রচণ্ড আনন্দ ও উত্তেজনার একটি দিন। একদল নির্বাচিত হন তৃতীয় শহরের জন্যে। তাদের ঘিরে সারা রাত আনন্দ উল্লাস চলে। যারা নির্বাচিত হন না, তারাও খুব একটা মন খারাপ করেন না। পরের বছর আবার লটারি হবে, সেই আশায় বুক বাঁধেন। তৃতীয় শহরের সুখ সুবিধা কেমন সে সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা দ্বিতীয় শহরের নাগরিকদেরও নেই। তারা শুধু জানেন তৃতীয় শহর হচ্ছে স্বর্গপুরী, চির অবসর ও চির আনন্দের স্থান। সবাই ভাবেন মৃত্যুর আগে একবার যেন তৃতীয় শহরে ঢুকতে পারি। ইরিনা 6 নম্বর কামরার সামনে এসে দাঁড়ালো। কলিং বেল থাকা সত্ত্বেও সে দরজায় মৃদু টোকা দিল। ভেতর থেকে একজন কে শিশুর মতো গলায় বলল, কে? আমি ইরিনা, আপনার সঙ্গে আমি একটু কথা বলতে চাই। এখন তো কথা বলতে পারবো না, আমি এখন ঘুমোবো। প্লিজ একটু দরজা খুলুন, আমার খুব দরকার। দরজা খুলে গেল। অসম্ভব রোগা একজন মানুষ দাঁড়িয়ে আছে, চোখে মোটা কাচের চশমা। লোকটি রুক্ষ গলায় বলল, তুমি কি চাও? ইরিনা তার জবাব না দিয়ে ভেতরে ঢুকে পড়ল। লোকটি অবাক হয়ে তাকে দেখছে। ট্রেনের গতিবেগ ক্রমেই বাড়ছে। বাতাসে শীষের মতো শব্দ হচ্ছে, এমন প্রচণ্ড গতি যেন এই ট্রেন এক্ষুনি মাটি ছেড়ে আকাশে উড়ে যাবে। ইরিনা বলল, আমি কি বসতে পারি? ছেলেটি হাবাগোবার মতো। কিছু কিছু বয়স্ক মানুষ আছে যাদের দেখলেই মনে হয় এরা কিছুক্ষণের মধ্যেই একটা হাস্যকর কিছু করবে, এবং এটা যে হাস্যকর তা বুঝতে না পেরে ফেল করে চারদিকে তাকাবে। একেও সেরকম লাগছে। মোটা ফ্রেমের চশমা, সেই চশমা নাকের ডগায় চলে এসেছে। দেখতে অস্বস্তি লাগছে। মনে হচ্ছে চশমা এই বুঝি খুলে পড়ল। আমি কি আপনার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে পারি? ছেলেটি বিরক্ত স্বরে বলল, একবার তো বললাম আমি ঘুমোবো। আপনার ঘুম কি এতই জরুরি? ঘুম জরুরি না, ঠিক সময়ে ঘুমোতে যাওয়া উচিত এবং ঠিক সময়ে ঘুম থেকে ওঠা উচিত। আজ না হয় একটু ব্যতিক্রম হলো। বসবো? আমি না বললে কি তুমি শুনবে? ছেলেটির মুখে তুমি শব্দটি খুব স্বাভাবিক শোনালো। খট করে কানে বাজল না, যেন এ অনেকদিন থেকেই ইরিনাকে চেনে, তুমি করে ডাকে। জরুরি কথাটি কি? আপনি যেখানে যাচ্ছেন আমিও সেখানে যাচ্ছি। আমি নিষিদ্ধ নগরীতে যাচ্ছি। ছেলেটি অবাক হয়ে বলল, এটা এমন কি জরুরি কথা? আপনার কাছে খুব জরুরি মনে হচ্ছে না? না তো, আপনি খুবই বোকা। তা ঠিক না, আমি বোকা হব কেন? আমার অনেক বুদ্ধি। এই জন্যেই তো আমাকে নিষিদ্ধ নগরীতে নিয়ে যাচ্ছে। আমি বোকা হলে আমাকে নিয়ে যেত? ইরিনার ইচ্ছা হলো উঠে চলে যেতে, যাবার আগে এই হাদারামের গালে প্রচণ্ড একটা চর বসিয়ে দিতে।
ছেলেটি বেশ অবাক হয়ে বলল, এই খুকি, আমার যে বুদ্ধি আছে এটা তুমি বিশ্বাস করছো না কেন? কোনো বুদ্ধিমান লোক কখনো বলে না আমার খুব বুদ্ধি, শুধুমাত্র হাদারাই সেরকম বলে। একজন বুদ্ধিমান লোক যদি বলে আমার খুব বুদ্ধি, তাতে দোষের কি? না, কোনো দোষ নেই। আপনি যত ইচ্ছা বলুন, আর দয়া করে আমাকে তুমি তুমি করে বলবেন না। ইরিনা সত্যি সত্যি উঠে দাঁড়ালো। ছেলেটি দুঃখিত স্বরে বলল, তুমি আমার উপর রাগ করে চলে যাচ্ছ? এই জন্য আমার খারাপ লাগছে। মনে হচ্ছে তুমি আমার কথা বিশ্বাস করনি। আমি প্রমাণ করে দেব যে আমার বুদ্ধি আছে। আপনাকে কিছু প্রমাণ করতে হবে না। না না, শুনে যাও। আমার সম্পর্কে তোমার একটা ভুল ধারণা থাকবে, এটা ঠিক না। আমি এই ঘণ্টাখানেক আগে কি করে একটা বুদ্ধিমান রোবটকে বোকা বানালাম, এটা শুনো। ইরিনা কৌতূহলী হয়ে তাকাচ্ছে। ছেলেটি খুব উৎসাহের সঙ্গে বলছে, ট্রেনে একটা রোবট আছে, দেখনি? বেটা আমার সাথে রসিকতা করবার চেষ্টা করছিল। আমাকে একটা ধাঁধা জিজ্ঞেস করল, আর আপনি চট করে জবাব দিয়ে দিলেন? না, আমি উল্টো তাকে একটা এমন ধাঁধা দিলাম, ব্যাটার প্রায় মাথা খারাপ হবার জোগাড়। কি ধাঁধা? আমি বললাম, একটা সাপ হঠাৎ করে তার নিজের লেজটা গিলতে শুরু করলো। পুরোপুরি যখন গিলে ফেলবে তখন কি হবে? রোবটটার আক্কেল গুরুম, ভেবে পাচ্ছে না কি হবে। একবার বলছে সাপটা অদৃশ্য হয়ে যাবে, পরক্ষণেই মাথা নেড়ে বলছে তা কি করে হয়? এই আপনার বুদ্ধির নমুনা? হ্যাঁ, দ্বৈত সন্দেহ ঢুকিয়ে দিয়েছে মাথায়। একটা রোবটকে বোকা বানানোর এই বুদ্ধি কি তোমার মাথায় আসতো? না, আসতো না। তাহলে তোমার কি মনে হয় আমি বুদ্ধিমান? ইরিনা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। ইচ্ছা হলো বলে, আপনি এর কোনোটাই না, আপনি পাগল। তা বলা গেল না। তোমার নামটা যেন কি? আমাকে কি আগে বলেছিলে? না, বলনি। আমার নাম ইরিনা, শুরুতেই একবার বলেছি। আমার নাম জানতে চাও? আপনি ঘুমোতে চাচ্ছিলেন, ঘুমান। আমি এখন যাব। আমার ঘুম নষ্ট হয়ে গেছে। একবার ঘুম নষ্ট হলে অনেক রাত পর্যন্ত আমার ঘুম আসে না। শোনো, আমার নাম অখুন মীর। তুমি আমাকে মীর ডাকবে। আমার বন্ধুরা আমাকে মীর ডাকে। মীর উচ্চারণটা হবে একটু টেনে টেনে, মীর, এরকম, বুঝতে পারলে? পারলাম। বসো এখানে। ইরিনা বসলো। কেন বসলো নিজেই জানে না। বসার তার কোনো রকম ইচ্ছা ছিল না। শোনো ইরিনা, নিষিদ্ধ নগরীতে যেতে হচ্ছে বলে তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? আমাদের ওদের প্রয়োজন বলেই নিয়ে যাচ্ছে। শাস্তি দেওয়ার জন্য নিশ্চয়ই না। শাস্তি দেবার হলে প্রথম শহরেই দিতে পারত। পারত না? হ্যাঁ, পারত। আমাদের যে কোনো কারণেই হোক ওদের প্রয়োজন। ইরিনা বলল, ওরা মানে কারা? মীর কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইল, যেন প্রশ্নের উত্তর নিয়ে ভাবছে। উত্তরটা মাথায় এলেই বলবে। বসে আছে তো বসেই আছে। ইরিনার ক্ষীণ সন্দেহ হলো লোকটি বোধহয় ঘুমিয়ে পড়েছে। গাড়ির ডুলুনিতে ঘুমিয়ে পড়া বিচিত্র নয়। কি অদ্ভুত দেখাচ্ছে মানুষটাকে। কুঁজো হয়ে বসেছে, থুতনিটা উপরের দিকে তোলা, হাত দুটি এলিয়ে দিয়েছে। আপনি কি ঘুমিয়ে পড়লেন নাকি? না, ভাবছি। ভেবে কিছু পেলেন? আপনি তো বুদ্ধিমান লোক, পাওয়া উচিত। তা উচিত, কিন্তু পাচ্ছি না। নিষিদ্ধ নগর সম্পর্কে আমরা কিছুই জানি না। কেন জানি না? এই জিনিসটা নিয়েই আমি ভাবছিলাম। কেন জানি না। ভেবে কিছু বের করতে পারলেন? না, শুধু একটা জিনিস বুঝতে পারছি, আমরা আসলে কিছুই জানি না। আমাদের যখন অসুখ হয়, একজন রোবট ডাক্তার এসে আমাদের চিকিৎসা করে। কেন আমাদের অসুখ হয়, কিভাবে আমাদের অসুখ সারানো হয়, তার কিছুই আমরা জানি না। কোনো যন্ত্রপাতি যখন নষ্ট হয়, একজন রোবট এসে তা ঠিক করে। যন্ত্রপাতিগুলি কি, কিভাবে কাজ করে,
তাও আমরা জানি না। এখন কথা হলো, কেন জানি না? কেন? কারণ আমাদের জানতে দেওয়া হয় না। আমরা স্কুলে পড়াশোনা করি, কি পড়ি? লিখতে পড়তে শিখি, সামান্য অঙ্ক শিখি, প্রথম শহরের বিধিগুলো মুখস্থ করি, ব্যাস এই পর্যন্তই, তাই না? হ্যাঁ তাই। বুঝলে ইরিনা, আমি একবার আমার স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার, টেলিফোন কিভাবে কাজ করে? স্যার অবাক হয়ে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বললেন, টেলিফোন তৈরি করা হয়েছে মানুষের সেবার জন্যে। তৈরি হয়েছে নিষিদ্ধ নগরে। নিষিদ্ধ নগর সম্পর্কে কৌতূহল সপ্তম বিধি অনুসারে একটি প্রথম শ্রেণীর অপরাধ। তুমি একটি প্রথম শ্রেণীর অপরাধ করেছ। এই বলে তিনি আমার কার্ডে একটা দাগ দিয়ে দিলেন। ইরিনা বিরক্ত হয়ে বললেন, হাসছেন কেন? এটা কি হাসার মতো কোনো ঘটনা? কার্ডে দাগ পড়া তো খুবই কষ্টের ব্যাপার। 15টার বেশি দাগ পড়লে আপনি কখনো দ্বিতীয় শহরে যেতে পারবেন না। এই জন্যেই তো হাসছি। আমার কার্ডে মোট দাগ পড়েছে 43টি। স্কুলে সবাই আমাকে কি বলে জানো? সবাই বলে মিস্টার 43।